স্যামসাং তাদের দীর্ঘ 3 বছর পর M4 সিরিজের M47 লঞ্চ করতে যাচ্ছে। যদিও ফোনটি দেখলে বেশ আকর্ষণীয় মনে হবে, কিন্তু ওর ভিতরে গেলে এমন কিছু বিষয় চোখে পড়বে যেগুলোর জন্য আমি সম্পূর্ণ এক্সাইটেড হতে পারিনি। এখন কথা হলো, এই ফোনটির জন্য কি আসলে অপেক্ষা করা উচিত নাকি অন্য কোনো অপশন দেখে নেওয়াই ভালো। আজকের ভিডিওতে কোনো লম্বা স্পেসিফিকেশন পড়বো না, শুধু এই ফোনটা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনি ভিডিও শেষে একটা ধারণা পেয়ে যান এই ফোনটি কেনার জন্য অপেক্ষা করবেন নাকি স্কিপ করলেই বেটার। প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সত্যি বলতে স্যামসাং এখানে নতুন কিছু করার চেষ্টাও করেনি, যেমন A36, M36 এবং A56। তার আগের ডিভাইসগুলোতে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম প্রায় একই ডিজাইন M47ও রাখা হয়েছে। তবে একটা জিনিস আমার সত্যি ভালো লেগেছে, সেটা হলো এর কালার অপশন, বিশেষ করে রোজ রেড কালারটা। ছবিতে যতটা ভালো লাগে, হাতে নিলে সম্ভবত আরও প্রিমিয়াম অনুভূতি দিবে। ব্যক্তিগতভাবে এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ডিসপ্লের কথা বলে স্যামসাং এখানে বেশিরভাগ ইউজারকে খুশি করতে পারবে। এখানে রয়েছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল HD প্লাসের রেজুলেশন, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন। দৈনন্দিন ব্যবহার, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং সব মিলিয়ে ডিসপ্লে নিয়ে অভিযোগ করার মতো খুব বেশি কিছু নেই। তবে একটা জায়গায় স্যামসাং চাইলে আরও ভালো করতে পারতো। রিফ্রেশ রেট 120 হার্টজ অবশ্যই যথেষ্ট ছিল, কিন্তু এ বাজেটে অন্তত 144 হার্টজ দিলে ফোনটা অন্য কম্পিটিটরের তুলনায় আরও এগিয়ে থাকতো। আরেকটা বিষয় আমি পরে বলবো, কারণ ডিসপ্লে নিয়ে আমার সবচেয়ে বড় আপত্তিটা রিফ্রেশ রেট নয়। গ্যালাক্সি M47 রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে OIS এর সাপোর্ট, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ভালো বিষয় হলো সামনে এবং পিছনে দুই ক্যামেরাতেই 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের মেইন ক্যামেরা অবশ্যই OIS থাকবে। যদি OIS সম্পর্কে সহজ করে বলি, তাহলে কম আলোতে ছবি তোলার সময় বা ভিডিও করার সময় হাতের ছোটোখাটো কাঁপুনি অনেকটাই কমাতে সাহায্য করে, ফলে ছবি তুলনামূলক শার্প আর ভিডিও বেশ স্টেবল দেখায়। তবে এটাকে গিম্বলের বিকল্প ধরার সুযোগ নেই। ফোনের পারফরমেন্স নিয়ে কথা বললে স্যামসাং এখানে দিয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনে তৈরি। আর সাথে থাকছে LPDDR5X এবং UFS 3.1 স্টোরেজ। দৈনন্দিন ব্যবহারের কথা বললে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ক্রোম এমনকি একসাথে একাধিক অ্যাপস ব্যবহার করলেও সমস্যা হওয়ার কথা না। LPDDR5X RAM আর UFS 3.1 স্টোরেজ থাকার কারণে অ্যাপ ওপেনিং আর সুইচিং এবং ফাইল ট্রান্সফার বেশ দ্রুত হবে। এখন অনেকের প্রশ্ন থাকবে, গেমিং কেমন হবে? যদি আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলেন, তাহলে মিডিয়াম থেকে হাই গ্রাফিক্সে ভালো অভিজ্ঞতা পাবেন। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, স্ন্যাপড্রাগন 6 Gen 3 কোনো গেমিং বিস্ট নয়। তাই যদি আপনার লক্ষ্য হয় 90 FPS বা 120 FPS এ গেমিং, তাহলে এই ফোনটা আমি সেই উদ্দেশ্যে সাজেস্ট করব না। তবে একই বাজেটে আরও ভালো গেমিং অপশন পাওয়া যায়। ফোনের ব্যাটারিতে থাকছে 6000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জার। এবার আসি এই ফোনের সেই বিষয়গুলোতে যেগুলোর কারণে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। তার প্রথম কারণ হলো আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটিতে মাত্র 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়েছে। আমার মতে এই বাজেটে অন্তত 12 মেগাপিক্সেল আর সম্ভব না হলে 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। তাই যারা আলট্রা ওয়াইডে ছবি তুলেন তাদের জন্য এখানে একটু সমস্যা হতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আজকাল এই প্রাইস রেঞ্জে স্যামসাংয়ের ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না থাকা খুবই হতাশাজনক। এরপর আসে মোনো স্পিকার। সত্যি বলতে এই দামে স্টোরি স্পিকার থাকা খুবই দরকার ছিল। আরেকটা বিষয় হলো ব্রাইটনেস। স্যামসাং এখানে 1200 ইউনিট ব্রাইটনেস দিয়েছে। ইনডোরে সমস্যা হবে না, কিন্তু যারা রোদে বেশি ফোন ব্যবহার করেন তারা হয়তো আরও বেশি ব্রাইটনেস আশা করছিলেন। তাই যদি সংক্ষেপে বলি, তাহলে আমার মতামত হবে যে যারা হেভি গেমিং করেন তারা এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন। আর বাকি সব দিক দিয়ে এই ফোনটি ঠিক আছে। আর যদি প্রাইসের কথা বলি, তাহলে বাংলাদেশে এই ফোনটি যখনই আসবে 38 থেকে 40 হাজার টাকার কাছাকাছি হতে পারে। যখনই অফিসিয়ালি রিলিজ হবে প্রাইসটা অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দিব।